এই শোনো, অঙ্ক বই খাতা বার করো। পেজ নম্বর 150, কোষে থেকে 10.2 5-এর। আচ্ছা, 5-এর এখানে যে 6টা কোশ্চেন আছে না, তার মধ্যে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে আর এমসিকিউ থেকে একটা আসবে, খেয়াল রেখো। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তর ধরে প্রশ্ন থেকে 1 নম্বর প্রশ্ন কি দিয়েছে? বলেছে কি ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। মানে বিষয়টা কি বলতো, আমরা তো যখন সূত্র লিখেছিলাম না, শতকরা লাভের সূত্র কি ছিল? শতকরা লাভের সূত্র কি ছিল? লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এই দেখো, তাই লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে লিখি। এখানে দেখো বলছি ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা লিখি যে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তবে 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান, বলো 100 টাকার বেশি হবে না কম হবে? লাভ হয়েছে, ক্রয় মূল্য থেকে বেশি দামে বেচেছে। মূল্য সমান সমান 100 প্লাস 100 এর 20% সমান সমান 100 প্লাস 100 গুণ 20/100 টাকা। 100 100 কেটে গেলে 10 যোগ 20 মানে হলো 120 টাকা হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে কোনো লাভ ক্ষতির অঙ্কে লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য সবাই নির্দিষ্ট। কি বললাম? সবাই নির্দিষ্ট। যে 4-5টা ফ্যাক্টর আছে, ক্রয়, বিক্রয়, লাভ, ক্ষতি, ধার্য মূল্য, এরা প্রত্যেকেই নির্দিষ্ট পরিমাণে হয়, কোনো চেঞ্জ হয় না, এগুলো চেঞ্জ অন্যগুলো হয়। আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে কি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আমরা লিখবো যে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। আচ্ছা, এবার দেখো, আমরা জানি কি শতকরা লাভের সূত্র কি গড়াই বাবু? হ্যাঁ, ইয়েস, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এবার লেখাটা একটু বন্ধ করবা। কোশ্চেনে দেখো বলেছে না বিক্রয় মূল্যের উপরে লাভ। আমরা জানি কি সাধারণত লাভ কিসের উপরে হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপরে হয় বলে নিচে ক্রয় মূল্য আছে। কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্যের উপরে, তাহলে আমরা ক্রয় মূল্যের আগে একটা বি লিখে নেবো, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে 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 এটা বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ হয়ে গেল। বুঝতে পারলাম?
আচ্ছা, তাহলে শোনো, যখন কোশ্চেনে উল্লেখ করে দেবে যে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, তখন বুঝে নেবে কি শতকরা লাভের সূত্র হচ্ছে লাভ বাই বিক্রয় মূল্য। হয়েছে লাভ। আসবো আসবো, হ্যাঁ। আরে হাতের লিখে না তো হুটোপাটা করলে বুঝতে পেরেছো, বকছো কেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে দেখো, লাভ কিন্তু 20 টাকা ছিল, এখন কিন্তু 20 টাকায় থাকবে। 100 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে, লাভ তাহলে কত? 20 টাকা। সে বিক্রয় মূল্যের সাপেক্ষে বার করলেও 20 থাকবে, ক্রয় মূল্যের সাপেক্ষে বার করলেও 20 থাকবে। লাভ কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে লাভ কত হচ্ছে? 120 মাইনাস 100 বাই কত? বিক্রয় মূল্য কত? 120 ইন্টু 100। আচ্ছা, 120 থেকে 100 বাদ দিলে 20 বাই 120 ইন্টু 100। শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে 12 কাটলে কত হবে? 6। তাহলে দাঁড়ালো হচ্ছে 100 বাই 6। এটাকে মিশ্রতে নিয়ে যেতে হবে, 6 ষোলং 96। তাহলে হচ্ছে 16 পূর্ণ 4 বাই 6। 16 পূর্ণ 4 বাই 6, একটু ভাগ করে দেখা যাক। 6 কে 6 পড়ে থাকলো 4, 0 6 6 36, হ্যাঁ পড়ে থাকলো 4। ঠিকই আছে। 16 পূর্ণ 4 বাই 6, এরপর উত্তরটা লিখে নেবো। হ্যাঁ দেখে নাও, দেখো উত্তরটা দেখে নাও। 5 এর 2। পরীক্ষার সময় এই জিনিসটা গুলিয়ে ফেলবে না যে বিক্রয় মূল্যের উপরে বলেছে বলে কি লাভ কি আলাদা হবে, এমন কিছু না, লাভ সেমই থাকবে। হ্যাঁ ওই একই হলো। আচ্ছা, 5 এর 2 একটা দেখো। ও আচ্ছা, তাহলে 4 বাই 6 দেখো, দুটোই জোড় সংখ্যা না, কাটাকাটি করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে হলো কি 16 পূর্ণ 2 বাই 3। এরপর উত্তর লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, চল যাও নিচে চল যাও। সে বোতল নিয়ে দৌড়াচ্ছ। আচ্ছা, 5 এর 2। 5 এর 2 এর কোশ্চেনে দেখো বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তাহলে এখানে বলেছে যেহেতু বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে আমরা ধরে নেবো কি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লিখবো কি যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 20% লাভের ক্ষেত্রে 20% লাভ হলে ক্রয় মূল্য হবে। আচ্ছা, 20% লাভ হলে লাভ হলো, 20% লাভ হলে লাভ সমান সমান দেখো বিক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভ কত হয়েছে? 20%। তাহলে 100 টাকার 20% কত হবে? 100 ইন্টু 20 বাই 100 টাকা। তাহলে 100 100 কেটে দিলাম, কত পড়ে থাকলো? 20 টাকা। তাহলে লাভ হয়েছে আমার কত? 20 টাকা। বিক্রি হয়েছে ক টাকায়? 100 টাকায়। 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিয়ে দাও, তাহলে কি বেরোবে? ক্রয় মূল্য। তাহলে অতএব ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 20 টাকা সমান সমান 80 টাকা। হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে বলেছে যে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। তাহলে আমাদের শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। হ্যাঁ, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। আচ্ছা, তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ মানে আমরা শতকরা লাভের যে সূত্র জানি সেটাই, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100। তাহলে এখানে লাভ কত হলো আমাদের? লাভ কত হয়েছে? কেউ বলতেই পারলো না লাভ কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, লাভ হয়েছে 20 টাকা আর ক্রয় মূল্য ছিল
80 টাকা ইন্টু 100, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 8 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে কত হয়? 4 দিয়ে 100 কাটলে হয় 25। তাহলে শতকরা 25 হচ্ছে লাভ। আচ্ছা 5-এর 3, 5-এর 3 বলেছে যে কোশ্চেন বলবো সবাই লেখা বন্ধ করে। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? আচ্ছা একটা আমের ক্রয় মূল্য কি দেওয়া আছে? তাহলে আমরা ধরে নেব, ধরি আচ্ছা একটা আমের ক্রয় মূল্য ধরলে হবে না, এখানে দিয়েছে কটা? 120টি, লিখি ধরি 120টি আমের ক্রয় মূল্য সমান সমান x টাকা। 120টি আমের ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে একটা আমের ক্রয় মূল্য কত? কম না বেশি? একটা আমের ক্রয় মূল্য কম হবে, তাহলে ভাগ করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা এবার কথা বলো তো, তাহলে অতএব 110টি আমের বিক্রয় মূল্য কত হবে বলো? কোশ্চেন পড়ে বলো 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? একশো 10টি আমের বিক্রয় মূল্য কত হবে? কেন? ঠিক, কোশ্চেনে বলে দিয়েছে যে 110টি আম বিক্রি করলে 120টি আমের ক্রয় মূল্য পাওয়া যায়। ইজি, 110টি আম বিক্রি করলে 120টি আমের ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে 120টি আমের যা ক্রয় মূল্য, 110টি আমের সেই একই বিক্রয় মূল্য। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? সেই x টাকাই হবে। হলো? তাহলে অতএব একটি আমের বিক্রয় মূল্য কম না বেশি? হ্যাঁ কম হবে, তাহলে x বাই 110 টাকা। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে বলেছে কি ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। দেখো আমরা একটা আমের ক্রয় মূল্য পেয়ে গেছি, আমরা একটা আমের বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার পরিতা বলবে x বাই 120 এটা বড় না x বাই 110 এটা ছোট? এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? ও কিছু বলেনি, তুমি তোমার মতো বলো, কে বড় কে ছোট? বলো রিয়া বলো, এটা ছোট কেন? হলো না, তুমি বলো। তাই 100 x বাই 110 ছোট? x বাই 120 ছোট? আচ্ছা 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 গরমের সিজন চলছে, তরমুজ দিয়ে বোঝাই, ভালো বুঝতে পারবা। খাও খাও, আর ফ্রিজটা চলে আসো, খাই দেবো। এই শোনো, আচ্ছা আসবো আসবো আসবো, ভালো করে দেখবা, ভালো করে দেখবা। এখানে কটা তরমুজ আছে? একটা। তাহলে 1 মানে 1 বাই 1 লিখতে পারি। তাহলে একটা তরমুজকে কেটে অর্ধেক করা হলো, তাহলে অর্ধেক মানে ক টুকরো হবে? 2 টুকরো। তার মানে কি 1 বাই 2, একটা তরমুজকে দুটো ভাগে ভাগ করলাম। এবার বলছি তাহলে আমি দুটো ক্ষেত্রে একটা করে ভাগ নেবো। শোনো শোনো শোনো, দুটো ক্ষেত্রে একটা করে ভাগ নেবো, হলো? তাহলে বলো 1 বাই 1 এ একটা গোটা টুকরো, 1 বাই 2 এ অর্ধেক টুকরো, কে বড়? 1 বাই 1 বড়। তার মানে যার হর ছোট কিন্তু লব একই তারা না বড় কি করে? যার হর ছোট এবং লব একই, হ্যাঁ সে বড়। মানে লব একই থাকলে, আসবো আসবো আসবো, উপরে লবের সংখ্যা একই থাকলে যদি হর বড় হয় তাহলে ভগ্নাংশের মান ছোট হয়। ঠিক আছে, তা আশা করি বোঝাতে পারলাম। না পারলে কিছু করার নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও
থাক থাক। আচ্ছা তাহলে কি বুঝতে পারলাম, তাহলে দেখো এক্স কে এক্স বাই 120 হচ্ছে, তাহলে বলো তো ছোট না বড়? যেটা মনে হচ্ছে তার উল্টো হবে। হ্যাঁ, এক্স বাই 110, এক্স বাই 110 বড়। তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে দেখো বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। আচ্ছা, তাহলে এক্স বাই 110 মাইনাস এক্স বাই 120 টাকা। এখন 120 আর 110 এর লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে লসাগু কত হলো? 5 দুগুণে 10 আর 11 আর 12 গুণ করতে হবে। 131 আর 5 দুগুণে 10 মানে একটা শূন্য। 1 3 2 না, 1 3 1 0। তাহলে লসাগু হলো 1 3 1 0 উপরে 110। আচ্ছা 110 দিয়ে 1 3 1 0 কে ভাগ করলে কত হবে? 110 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 110 মানে কত? 11 গুণ 10, তাহলে হবে 12। 11 বাদ দাও, 5 দুগুণে 10 বাদ দাও, তাহলে পড়ে থাকলো 12। তাহলে 12 আর x গুণ করলে 12x মাইনাস x এর নিচে কত আছে? 120। 120 মানে কি 12 আর 5 দুগুণে 10 গুণ করলে কত হয়? 120। তাহলে হলো 11 11x। তাহলে 12x থেকে 11x বাদ দিলে শুধু x বাই 1310 টাকা। তাহলে এটা বের হলো লাভ। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে শতকরা লাভ কত। অতএব শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি হবে সঞ্চারী? বাহ, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। বলো তো দেব, লাভ কত হয়েছে? বাহ, এক্স বাই 1310 টাকা লাভ। আর ক্রয় মূল্য ছিল এক্স বাই 120। না মিললে না মিললো। আচ্ছা, সমান সমান এক্স বাই 1310 ইন্টু, দেখো তো এক্স বাই 120 প্রধান বাই চিহ্নের নিচে আছে, তাহলে সাইডে যখন নেবো কি হয়ে যাবে? অনন্য, মানে উল্টে যাবে। 120 উপরে যাবে, এক্স নিচে চলে আসবে, ইন্টু 100। এক্স আর এক্স কেটে দেবা, উপরের শূন্য নিচের শূন্য কেটে দেবা। এখানে 12 আছে, এখানে 131 আছে, এখানে 100 আছে। তাহলে 12 দিয়ে আগে 100 গুণ করে নাও, কারণ কাটাকুটি যাবে, 3 আর 4 আর 5 যাবে না। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 131। এবার ভাগ করতে হবে আবার কষ্ট করে। আহারে, আচ্ছা 131 দিয়ে 1200 কে ভাগ, তাহলে 120 থেকে বড়, তাহলে পুরোটা একবারে হয়ে যাবে। 8 দিয়ে করি, 8 একে 8, 3 8 24, 4 দেখলো 2, 8 একে 8 আর 2 10, বুঝছো? 9 দিয়ে করি। আচ্ছা উত্তর কত আছে দেখো তো? ও তাহলে মিলেই গেল, 9 দিয়ে দেখো যাচ্ছে হিসাব। 9 কে 9, 3 নং 27 7, আর দেখলো 2, 9 কে 9। হ্যাঁ ঠিকই আছে। তাহলে 9 দিয়ে করলে 1 1 7 9, তাহলে 9 আর 1 এর 10, 7 আর 2 এর 9, 21 চলে এসছে কিন্তু মেলেনি। তাহলে 9 পূর্ণ কত এলো?
9 পূর্ণ 21/131। 9 পূর্ণ 21/131। দাও দাঁড়াও, গুনে ভুলেছি কেন দেখি। 9 কে 9, 3 এর সাথে সাথে গেল 2, 9 কে 9, 10, 11। আচ্ছা, সাত দিয়ে কাটা যাবে না, সাথে ও 7 দিয়ে গেলে 61 হচ্ছে, ওদের সাথে না যাবে না। এই কত আছে উত্তরে, কত আছে? 1/11 আছে। 11 কি করে হয়? ধরো, না না বই কোনো ভুল নেই তো, আমার অঙ্ক তো কোনো ভুল দেখছি না আমি। দাও দাও, এই আচ্ছা শোনো, যেটা করেছো সেটাই থাক, হ্যাঁ, চেঞ্জ করার প্রয়োজন নেই, যেটা আছে সেটাই থাক। অথবা একটা খাতা দাও, ওই কঙ্কন খাতা দাও, খাতা খাতা খাতা। ও কখনো দেখে দেখে কেউ ভুল ঢুকলে, আমি তো 110 আর 120 লসাগু করলাম, তুমি তো 100 আর 120 লসাগু করেছো খাতায়। আয় তো দাও দেখি। কি বলা যায় একে, এ তো টুকে নিরাপ, তো আর একজন দাও তো, 30 দাও, এই বাচ্চাদের দিয়ে হবে না। পেন দাও তো, পেন। ও ধরো, ওই যে ওয়ানটাই ভুল হয়েছে, এটা কার গো? 30 না, এই যে এই যে এই যে এখানে হচ্ছে 132 হবে, এখানে 132 হবে, তাহলে এখানে 2 হবে। না না ঠিকই হয়েছে, গুনে না, আচ্ছা ওইখানে গিয়ে বসি বসি বল, তাহলে এখানে 2 হবে, তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। 9 দুগুণে 18, 8 দেখলে 28, 8 দেখলে 2, 2 হ্যাঁ, এবার মিলবে, এবার মিলবে। কোথায় গো এটা? ও 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 11 1 11, 11 দুগুণে 22, 2 1 2, 6 দুগুণে 12। দাও দাও, বলো।
কোন করে তো নিচেটা নয় বুঝছো আর তুমি মনে করে যাবে একবার সলভ করো এই দাঁড়া দাঁড়া আরে লাগছিল এই ওরা মুখে এত পরিমাণে কথা বলছে ওয়ার্ড চেঞ্জ ওর মুখে ওই দেখ আল্লাহ एक और बड़ा काला শুধু এক জায়গাতেই ঠিক করা হয়েছে, যেখানে যেখানে 131 লেখা ছিল সেগুলো সব 2 হবে, 32 হবে। 31 গুলো শুধু 32 হবে, কাটাকুটিতে কোনো পরিবর্তন নেই, সব সেম। আচ্ছা তাহলে 9 পূর্ণ 12 বাই 132, 9 পূর্ণ 12 বাই 132, 12 একে 12, 12 একে 12, 12 একে 12 হয়ে যাবে। ওই একটা 2 এর জন্য একটু ভুল হচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ বলো। কত হাজার প্র্যাকটিস করেছো? আরে বাবা প্র্যাকটিস করলে তো মনেই থাকতো। ও সরি মানে লোকের সাথে নিতে আইভি একটা আগের বছরের অঙ্ক। 31 শুধু 32 করো তাহলেই হবে। কি করছিস এত? এবারে আল্লাহকে ডাক দে। বলো বিবি আল্লাহ আল্লাহ রে আল্লাহ আইভি এর অঙ্কটা দেখো। সময় মতো বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। দেব, সময় মতো বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তার ইলেকট্রিক বিল কত ছিল? আগের বছর এটা ছিল এটা। হ্যাঁ আন্টি ওই যে কি আমিনা বিবি নাকি একটা ছিল। আমি কি কাকিমা ও কাকিমা ছিল। আচ্ছা তাহলে আচ্ছা অঙ্কটা 3 লাইন হয়ে যাবে, এইভাবে লেখো। লেখো যে যদি 100 টাকা বিল হয় তবে 15% ছাড় পাওয়া যাবে, অর্থাৎ ছাড় সমান সমান 100 গুণ 15% টাকা সমান সমান 100 গুণ 15 বাই 100 টাকা। 100 100 কেটে গেলে হচ্ছে 15 টাকা। আচ্ছা এটার অর্থ কি? যদি 15 টাকা ছাড় হয় সেক্ষেত্রে বিলের পরিমাণ 100 টাকা। সেখান থেকে আমরা বার করবো 1 টাকা ছাড় হলে বিলের পরিমাণ কত, আর কোশ্চেনে বলেছে কি 54 টাকা ছাড় পেলে তার বিলের পরিমাণ কত। তাই কি লিখবো? অতএব 15 টাকা ছাড় হলে মোট বিল সমান সমান 100 টাকা। আচ্ছা বলো তো আমরা এই প্রথমে অঙ্কটা ছাড় দিয়ে শুরু করলাম কেন? কারণ কোশ্চেনে দেখো 15% ছাড় পাওয়া যায় বলেছে, আর লাস্ট যে সংখ্যাটা বলে দিয়েছে সেটা কি বলেছে? 54 টাকা ছাড়। তাহলে অঙ্কটা ছাড় দিয়েই তো আছে, এই জন্য আমরা অঙ্কটা স্টার্ট করবো কি দিয়ে? ছাড় দিয়ে। তাহলে 15 টাকা ছাড় হলে মোট বিল 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হলে কম না বেশি হবে? হ্যাঁ আর লাস্টে বলেছে কি 54 টাকা। চলতে বেরিয়ে গেছে এই যে এখানে কাটাকুটি গুলো বেরিয়ে যাবে। ঠান্ডা জল সত্যি মাস্টার বসে তাহলে বসে
মাস্টার বলবে যে বড় হও, ভালো চাকরি বাকরি করো, আমাকে একটা ফ্রিজ কিনে দাও। ওইগুলোই স্বপ্ন। তুই একটা ভালো কথা বলেছিস। ওইগুলোই স্বপ্ন। আচ্ছা বলো 54কে আর 15কে কি দিয়ে কাটাকুটি যেতে পারে, অথবা কাটাকুটি যাচ্ছে কাকে? দেখো 15কে 5 দিয়ে কাটলে 3, 100কে 5 দিয়ে কাটলে 20, 20কে তো আর 3 দিয়ে কাটা যায় না। দেখো 54, 5 আর 4 যোগ করলে 9, তাহলে 3 দিয়ে কাটা যাবে। 3 একে 3, এখানে 3 একে 3, 3 8টা 24, তাহলে হলো 18। 18 আর 20 গুণ করলে বলো তো 30 আর 18 দুগুণে কত হয়? চেষ্টা করো। পড়িতে কত হয়? 18 দুগুণে, ও হ্যাঁ, না আমি সামনের জনকে জিজ্ঞাসা করেছিলাম। অসুবিধা নেই, ঠিক আছে। আরে আশীর্বাদ আশীর্বাদ তুই কত আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে, 360 টাকা লিখে নাও। আইভি এর পরে ভি। আচ্ছা পরেরটা, ভি এর কোশ্চেন, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা ভালো করে দেখতে হবে কোশ্চেনে, বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্য নির্দিষ্ট বলে দিয়েছে, সেহেতু আমরা ক্রয় মূল্যকে 100 কিন্তু ধরতে পারবো না, এক্সই ধরতে হবে। তাই কি লিখবো? ধরি না না, এটা ঐকিক নেমে করবো, ধরতে হবে। দেখো যদি, দেখো যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তবে 20% ক্ষতি হলে ক্ষতির পরিমাণ, আচ্ছা ক্ষতি সমান সমান 20% ক্ষতি হলে ক্ষতি সমান সমান, তাহলে বলেছে কি বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকার 20% মানে কত? 100 গুণ 20% টাকা, এর মানে গুণ একই। 100 100 কেটে গেল, তাহলে কত হলো? 20 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রি হয়, তাহলে ক্ষতি ক টাকা হচ্ছে? 20 টাকা। কোশ্চেনে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে না 480 টাকা, তাহলে 100 টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য 20 টাকা, ভুল বললাম, 20 টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা ক্ষতিতে কত? আর হচ্ছে 480 টাকা বিক্রি হলে কত, তাই লিখে ফেলি। অতএব ক্রয় মূল্য সমান সমান 120 টাকা, অতএব ক্রয় মূল্য সমান সমান কত? 120 টাকা। আচ্ছা আচ্ছা, এবার এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে কি ব্যাপার, এখানে একবারে ক্রয় মূল্য বার করতে বলেছে, 120 টাকা ক্রয় মূল্য কি করে বার করে দিলাম? দেখো কোশ্চেন আমি আগে থেকে লিখে শুরু করেছি, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে ক্ষতি এত টাকা, তাহলে বিক্রি করে যদি ক্ষতি হয়, তার মানেটা কি? ক্রয় মূল্য থেকে কমে বেচেছি না বেশিতে বেচেছি? কমে বেচেছি, তার মানে কি বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যটা যোগ করলে, সরি, বিক্রয় মূল্যের সঙ্গে আমি ক্ষতিটা যোগ করলে পাবো ক্রয় মূল্য। তার মানে 100 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা। এবার কোশ্চেনে ক টাকায় বিক্রি করেছে দেখো, তাহলে 480 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য আমরা কত বার করতে পারবো ঐকিক নিয়মে, তাই তো? তাই কি লিখবো? অতএব 100 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য সমান সমান 120 টাকা বলে ফেলো। এর গল্প করো, বুঝতে পারো, তুমি অঙ্কটা তোকে বুঝিয়ে দিচ্ছে।
আচ্ছা হ্যাঁ, এতক্ষণ পরে এখন ভয়েস বল, এখন কথা হচ্ছে মানে 120 একটু তার থেকে বেশি। তাহলে বলো তো 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম হবে না বেশি হবে? 120/100। কম হবে, 120/100। অতিরিক্ত বলে। আচ্ছা অঙ্কটা মনে হচ্ছে বেশি বড় করে ফেলছি। তো ভুলেছে তাহলে আর টুক বলবি ওরা আগে সাথে বলে দিয়ে হবে না? টুকে কেটে দেও। এবার 480তেই হবে। তাহলে বড় দিতে বলছে ছোট যা দেখছি। হ্যাঁ হবে, সবই হবে। 480 টাকা বিক্রয় মূল্যে কি না হয়ে যাবে কোথায় না? তুমি যে কোনো সব ভুলেই দিবা। তাহলে তো স্কুলের মতো বলে ফেললে। স্কুলের মতো কিছু তুমি একটু আগে এসে মিলিয়ে দিলে যেমন যেমন করে। আচ্ছা ক্রয় মূল্য সমান সমান 120/100 ইন্টু 480 টাকা। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তাহলে 12 দিয়ে 48 গুণ করতে হবে। আচ্ছা 8 বারং 96, 6 হাতে থাকলো 9, 4 বারং 48 আর 9 57, 576 টাকা। আচ্ছা যারা পারলে না তাদের জন্য করে দিচ্ছি 12 দিয়ে। 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 0, 8 একে 8, 4 একে 4, 6 7 5, 576। আচ্ছা অঙ্কটা বোধহয় এক লাইনে এইভাবেই তো হতো, 480 এর বেসিক্যালি 80% বেঁচেছে, 120% দাম হবে, তাই তো? ঠিক আছে, উত্তর মেলো, উত্তর মেলো। 576 তুমি লিখেছো তুমি আরে এই অঙ্কটা এক লাইনেও করে যায়। থাক ভাবতে হবে না। VI লাস্টের অঙ্ক। ওরা বলবে না তো 120 টাকা কিভাবে আসবে? ও আচ্ছা কোশ্চেন পড়েছো? হ্যাঁ কোশ্চেন পড়েছো? বয়ান উত্তর খোলা। ও কোশ্চেন পড়ো। যারা যারা 5-এর অঙ্কটা বুঝতে পারো না একবার কোশ্চেন পড়ে একবার বলে দিই। সম্পত্তি তো খেয়েছে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমি ধরে নিয়েছি কি বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে 20% ক্ষতি যদি হয় তাহলে ক্ষতির পরিমাণ কত হচ্ছে? 100 টাকার 20% 20 টাকা। এখন যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে ক্রয় মূল্য কি করে পাবো? বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতিটাকে যোগ করে পাবো। তুমি এইভাবে লিখতে পারো 120 টাকাকে 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা, এটা ঠিক এইভাবে লিখতে পারো। আচ্ছা ভিআইটা দেখো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য এই সমতুল্য ছাড় কত? একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? মানে এই দেখো খুব বেসিক হিসাব বলছি। সমতুল্য মানে যে দুটো ছাড় পরপর মানে পরপর দুবার ছাড় দিলে কত হচ্ছে? মনে করো একটা জিনিসের দাম 100 টাকা, প্রথমবার 10 টাকা ছাড়া হলো, পরের বার আরো 10 টাকা ছাড়া হলো, তাহলে ক টাকায় বিক্রি হলো? 80 টাকা। তাহলে সমতুল্য ছাড় দুবার ছাড়ের টোটাল কত হলো? 20 টাকা। এবার সেটা তো টাকাতে নরমালি হলো, এখানে তো পার্সেন্টেজে বলেছে, তো তাহলে আমরা পার্সেন্টেজে বার করবো। না না যোগ করলে তো তাহলে হয়েই যেত। লেখো এইভাবে লেখো, প্রথমবারে 20% বার করবো, তারপরে 10% বার করবো। লিখবো লিখবো যদি দ্রব্যটির, আচ্ছা বলো তো রিয়া, না রিয়া বড়ি তো খুব বলেছে। এই যে চুমকি বলো, বলো চুমকি, কোন দ্রব্যের ছাড় দেওয়া হয় কিসের উপরে? দোকানে যখন তুমি কোনো জিনিস কিনতে যাও তুমি ছাড় চাও কিসের উপরে?
বলো অরমিতা। ধার্য মূল্যের উপরে, তাহলে আমরা লিখবো যদি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা হয় তবে 20% ছাড়ে, বলো। ওটা কি দ্রব্যটির হবে? হ্যাঁ দ্রব্যটির, এখানে তো কিছু বলেনি, জিনিসের নাম তো বলেনি, দ্রব্য বলেছে। যদি দ্রব্যটির ধৈর্য মূল্য হয়ে গেছে 100 টাকা হয় তবে 20% ছাড়ে। আদিত্য খুব দাঁত বেরোচ্ছে না? বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 100 এর 20% সমান সমান 100 মাইনাস 100 গুণ 20/100 টাকা, আগের লাইনেও টাকা হবে। তাহলে নিচের 100 সাইডের 100 কেটে যাবে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে? 80 টাকা। তাহলে প্রথমবার ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য আমরা কত পেলাম? 80 টাকা, তাই না? এ দ্বিতীয়বার সমীর ক টাকা ছাড় দিয়েছে গো? 10% ছাড় দিয়েছে। তাহলে এখন বিক্রয় মূল্য ক টাকা আছে আদিত্য? 80 টাকা আছে। তাহলে 80 টাকার উপর আবার 10% ছেড়েছে 70 টাকা। না, সরি 70 না, অতএব 70 টাকা। আছি, তাহলে অতএব 80 টাকার ওপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে বলো? তাহলে এখন যেহেতু 80 টাকা থেকে ছাড়বে, তাহলে 80 টাকা থেকে আমরা 80 টাকার 10% বাদ দিয়ে দেবো, মানে 8 হবে। তাহলে 80 মাইনাস 80 গুণ 10/100, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে 8 একে 8, 80 থেকে 8 বাদ দিলে হবে 72। এবার দেখো, যারা যারা বুঝতে পারছো না লাস্ট একবার দেখে নাও খাতার লেখা বন্ধ করে। দেখো জিনিসটার ধার্য মূল্য ছিল 100 টাকা, 20% ছাড় দিয়ে দাম হলো 80 টাকা, 80 টাকার উপরে আবার 10% ছাড় দিয়ে দাম হলো 72 টাকা। তাহলে পরপর দুইবার ছাড় দিয়ে দিয়েছি, দুইবার ছাড় দেওয়ার পর দাম কত দাঁড়ালো? 72। ছিল কত? 100, হলো 72, তার টোটাল ছাড় কত? 100 থেকে 72 বাদ দিয়ে দেবো। দেখে লিখবো অতএব অতএব সম 80, অতএব সমতুল্য ছাড়ের পরিমাণ, তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? 100 থেকে যেটা বেরোলো দুবার ছাড় দেওয়ার পর সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বলো কর বাবু, 100 থেকে 72 বাদ দিলে কত হয়? 100 থেকে 72 বাদ দিলে 28 হয়। বাহ, এটা তো কমন সেন্স। হ্যাঁ এগুলো কমন সেন্স, এগুলো ননসেন্স। জিজ্ঞাসা করা হলো একজনকে, বললে অন্যজনকে। পরিসব তো দিয়েছে। হ্যাঁ বাড়ি গেছ লেখো। জানে কথা যে দিচ্ছে। ওই এক্সাম্পল মে তো এই কিছু দেয়। এক্সিকিউট করতে দিই আর পাবা না আছে এমনি ফেল হয়ে যাচ্ছে, আমার কি ফেল করাবি তুই? আচ্ছা সাথে আছে আমাদের আবার কি যোগ করো, ওটা যোগ 8 পেজ 8 কত আছে? 70 পেজ 60 পেজ কেবল বলছি এই 5 6 আচ্ছা শোনো, পরের দিন হচ্ছে এই পেজ নাম্বার 150, 4 গুলো আর 5 গুলো ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে পরীক্ষায় দুটো অঙ্ক আসবে, একটা এমসিকিউ একটা এসিকিউ। এরপরে একটা চ্যাপ্টার থেকে সূত্র লিখাবো, সূত্রগুলো মুখস্থ করতে হবে। আরে কি বলবে এই না পরীক্ষা নেবো না, অত সময় নষ্ট করতে পারবো না। বলো 5 গুলো 4 গুলো। আচ্ছা যদি আমার ইচ্ছা হয় পরীক্ষা নিতেও পারি, প্র্যাকটিস তোমরা ভালো করে করে আসবা। কি 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 হ্যাঁ 4 গুলো শুধু উত্তর। আচ্ছা ঠিক আছে, তোমরা আবার এক্সাম না নিলে পড়ে আসবে না। আচ্ছা এক্সাম নেবো, পরীক্ষা হবে। আগের দিন নিয়েছি একই জিনিস কখন নিতে হয়? তোমরা পরীক্ষা না নিলে পড়ো না, কি অশান্তি। বলো মুড আসে না। হ্যাঁ মুডে আই না তোমাদের চল। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে অধ্যায় 15 সকল সূত্র লেখাবা এখন লেখাবো। অধ্যায় 15 সকল সূত্র
এবার কি 15 অধ্যায় হবে না? 16 পর্যন্ত হবে। না না 11টা করাবেন না? না, তোমাদের হচ্ছে 11, 12, 13, 14 আর প্রথমে হচ্ছে 9, এই সব কটাতে উপপাদ্য আর সম্পাদ্য আছে। আর হচ্ছে একটা রাশি বিজ্ঞান আছে, এই সবগুলোতে জ্যামিতি লাগবে। ওই জ্যামিতির কাজকর্ম আমরা লাস্ট 45 দিনে করব। 45 এগুলো রিভিশন, ওদিকে একটা করবো তাহলে হয়ে গেল। এই চ্যাপ্টারে অনেক সূত্র আছে, ছোটবেলাকার, বড় বেলাকার, মাঝারি বেলাকার, মুখস্থ করতে হবে। কে যেন ছোট আছে? ও যা, ভালো করে জল খেয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক কাজ করে তাহলে আমি একটা কথা বলছি। কই ওরা পেছনে গেল কেন? বিক্রয় কর সমতুল্য ছাড় কত? তার সমতুল্য ছাড় শতকরা তো বলেন, সমতুল্য ছাড় টাকাই নেই। এই বইয়ের সঙ্গে উত্তর মিলিয়ে দিচ্ছিল, আমার উত্তর বেদান্তি অশান্তি। অঙ্কটা হয়ে গিয়েও হলো না। না না, লাস্টে এক লাইন অ্যাড করতে হবে। হ্যাঁ বলো, একটা লাইন ছোট করে অ্যাড করো। এই শোনো, এই যে অতএব সমতুল্য ছাড়ের হার, সমতুল্য ছাড়ের হার শতকরা হার, সমতুল্য ছাড়ের শতকরা হার 28/100 × 100, 100 100 কেটে দাও, তাহলে 28 লেখো। আরে না, 100 টাকায় 28 টাকা মানে ওটা শতকরাতেই বেরিয়েছে, লিখে দাও শতকরা 28। আমি শতকরা লিখেছি। দুজনকে যেতে দেওয়া হলো না, তাহলে ওরা লাস্টে গেল কি করে? কারা গো? এই তাই তো, সব নিজের নিজের জায়গায় এসে বসো। চল চল, শো শো, এই তোমরা জায়গায় এসে বসো, জায়গায় এসে বসো, জায়গায় এসে বসো। হ্যাঁ বলো। হ্যাঁ এই জায়গায় যাও, না আমি এইভাবে লিখতে, আমি হাঁটুর উপর দিয়ে লিখতে পারি না, হবে না, হবে না, হবে হবে হবে, আমি বসতে পারবো না, বলে সবাই হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে ঘড়ি বল, হ্যাঁ ঘড়ি বল, তুই লিখতে পারিস আগের দিন বলেছিলাম যে যেখানে দ্বীপ ওখানে দ্বীপ ওখানে বসো, তোমরা ওখানে কেন বসছো? কই আমার জায়গা এখানে আর ঘোষের জায়গা এখানে, তুমি এখানে বসো। এই ঘোষ জায়গায় যাও, জায়গা ঝামেলার জন্য জায়গা ঠিক করলাম, আবার ঝামেলা পাকাই। বল আবার কোথায় কি বসেছিস দেখো, ওখানে জায়গা আমি ঠিক আমার নাম কি বলছো? এই জায়গায় যে পরিবেশের কোশ্চেন দেখানোর কথা ছিল। হ্যাঁ পরিবেশের কোশ্চেন না, অঙ্কের সূত্র লেখো। হ্যাঁ হ্যাঁ আগে অঙ্কের সূত্র, আগে সূত্র ওটা বড় বসার দিবনি, সূত্র তো পাস করো। আচ্ছা অঙ্কের বই বার করো, বই বের করো, সূত্র কত না অনেকগুলো সূত্র, দু পেজ এক পেজে হয়ে যায়, দু পেজ কি আর লাগে?
এই তো এক কথা বলি যত তুমি পরিশ্রম করে 5 লাখ টাকা কথা ও বেশিরভাগ না না এগুলো হচ্ছে পরিমিতির সূত্র। না পরিশ্রম অনেক দৌড় এগুলো কি দাদা কি পরিশ্রম অনেক দৌড় এই চিন্তা বলছি না করে দাঁড়ালে লোন জিতবে আমি এটা চিন্তা বলবো ইয়ার আচ্ছা শোনো, এখানে একটা একটা সূত্র লেখার পরে অন্তত 2 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবা। একটা সূত্র লেখার পর 2 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবা, কারণ পরবর্তীতে ওই মাঝখানটাতে আরো সূত্র লেখানো যেতে পারে। না একবারে দেয়া যাবে না। লেখো। পাঁচ সামনে এখন থাকে ও লেখো। 1 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বইতে আছে না বইতে আছে, খুব ছড়ানো ছিটানো আছে, এক জায়গাতে নেই। আর ছবি আছে হাত দিয়ে যাবে হ্যাঁ ওটা বাসা কোনা নিচে রাখবো নিচে আঁকো, নিচে, এটা নিচে আঁকো, পাশে আপনি যেখানে ভালো লাগে আঁকো না, হয়ে যাবে। মানে দেখি সূত্রে তোমার থাকা লোক কোথায় আরে লেখো সূত্র। দো তিন বাগান ফুল হ্যাঁ ঠিক ঠিক কে তো? অতিভুজ ওই যে ত্রিভুজের অতিভুজ ওখানে তার বেশি নেই ও আচ্ছা, আমাদের ও আর তয় ওই ডান্ডা এক হয়ে গেছে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেখো। ওকে কেমন ভালো টাকা দেবো না এই তিনটের মাঝখানে দিতে হবে না, পরে গুলোতে দিও। ফাঁকা দিয়ে দিয়ে লেখো না, 2 আঙ্গুল ফাঁকা দেবে তার জন্য 4 বার জিজ্ঞাসা করছে। ওর ফাঁকাই যাবে এইটা লিখেছিল একবার কি গো? এই দুগুলো আগে থেকে করে আছে আগে লিখেছিলাম কবে ও তোমাদের যে প্রথম অধ্যায় ছিল এই কটা। আচ্ছা ঠিক আছে, এই সূত্র আবার আছে। এগুলো তো করা আছে করবো এই দুটো আর লেখো তো। হ্যাঁ তাদের ঘুম পেয়ে গেল তাড়াতাড়ি কর দেখালাম বলে দেখাতে দি হ্যাঁ হ্যাঁ এরকম করা দাও আবার অঙ্ক। এর মাথা পরের দিন এই সূত্র যারা পড়ে আসবে না তাদের অঙ্ক না মাথার উপর দিয়ে না, একদম মাথার অনেক উপর দিয়ে যাবে। হেলিকপ্টার যাবে কি গো? হেলিকপ্টারে যাওয়া যাবে ওই ওখানে আমি লিখে দিয়েছিলাম কিন্তু সূত্র মুখস্থ করে লিখবে। হ্যাঁ আছে নাকি পরীক্ষা নেবো। কি ওই ভূতকে করা আছে না ভৌতবিজ্ঞানে পড়া নেই? না বলো কি? ও আচ্ছা, কি মুশকিল। আচ্ছা ভূতকে পড়া হয় না নে বললা ভৌতবিজ্ঞানটা তো আচ্ছা আগের দিন ও অঙ্কের জন্য হয়নি না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8টায় ছুটি দিয়েছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে। বাড়ি যেতে 8:30 ঘুমাতে ঘুমাতে নটা হ্যাঁ ঘুমাতে 10টা হ্যাঁ বুঝলাম। না সকালে যেতে 11টা চেষ্টা বাজে আগে সাইডে চলে আসি। দেখতে পাচ্ছি আচ্ছা এই 3টে সূত্র লেখার পরে 2-3 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবো। 3 আঙ্গুল নেবো আমি 3 আঙ্গুলই রাখো, 2-এরটা। এই আদিত্য উঠে দাঁড়াও তো। কথা বলছে দেবো আমাকে বলতে লাগাতে বলছে আচ্ছা তাই তো। আমি এখান থেকে পরের দিন থেকে বসবো কি হয়েছে? আমরা বসবো না পরের দিন থেকে কেন গো?
ও আচ্ছা, এক- একটা ফ্যান স্টকে আছে, তাহলে বারান্দা, হ্যাঁ বারান্দার লোকজন খেয়ে ফেলবে আমাকে। ছাত্রছাত্রী একটা ফ্যান্সি কি হবে? ওটা কি? বেশি বেশি লোক থাকে ও তাহলে ঘরে আচ্ছা পাশে সব কিছু লাগাবো চার পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে এসি লাগিয়ে দিয়েছি না, বলছে কই আবার হাস। তুমি একটা টুল নিয়ে আসবা। কি কি? ও আচ্ছা খুব ভালো হয়েছে। খারাপ কিছু বলনি অবশ্য। আঁকো 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 আঁকো। আচ্ছা এটার বড় তিন চার, আচ্ছা দৈর্ঘ্য সমান সমান। ও আয়তক্ষেত্র ভুলে গেছে। নতুন করে কে কে কোন বুড়ি বয়স তো বয়স হচ্ছে না। এদের সবাই শুরু হলো। গুন গুন এই হাত চালিয়ে লেখো। আচ্ছা এরপরে জায়গা খালি রাখবো অনেকটা। হ্যাঁ হ্যাঁ আয়তক্ষেত্রের ওই যে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল দৈর্ঘ্য এগুলো সব। যাও যা ভাল লাগে দাও, পুরো পেজ ছেড়ে দাও। এই ছেলেগুলোর মুখ যে কেন চলে এত। কি দাদা একটু গরম লাগে তুমি আর গলাচ্ছ ঠিক আছে ওই তো সময় একাই বকছে। এদের সে অল্প বয়সে ভীমরতি।
ওই দেখো, ওই যে ওই যে ওই যে নিউট্রিশন। এই যে দেব, অত হেসো না। তো ব্যাঙ্গালোরে হোটেল ঠিক নাও, হিসাব করে নাও। আরে 9টা পাস করে নাও। আচ্ছা এটার পরে 3 আঙুল ছেড়ে দিও। তিনটে 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 এরা জিজ্ঞাসা করছে কটা ডি পেলে ফেল। ছি 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 ছি। আরে ও অঙ্কে ফেল করবা না। সে স্বরূপের মতো বলছো তো তোমরা, আমাদের ধরে রেখেছে স্বরূপ পিওর ফেল, পরে শুনি সত্যিই ফেল, তারপর শুনো ফেল না। না আমি বলে সত্যি সত্যি লেগে গেল, ফেল করে গেল, পরে দেখি যে না ফেল করেনি, অঙ্কে শুধু ডি পেয়েছিল। কি হলো গো? ওটা মুছতে হয়। আচ্ছা যেটা কেটে দিছো নাকি? কেটে দিছো? ঠিক আছে, আবার লেখো, আবার লেখো, আবার লেখো। ওটা লিখলে অনেক বড় হয়ে যাবে, এটা লিখতে হবে না। আচ্ছা এরপরে জায়গা খালি রেখো। ছেলেদের কথা তো আমি শুনছি না কিছু। আচ্ছা ঠিক আছে, ছেলেরা যখন হাইস্ট নাম্বার করবে। ও তাই এই দেব কথা বলো না তো। কি হ্যাঁ এই শোনো, এই যে এই চ্যাপ্টারের এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ সূত্র লেখানো হলো। আচ্ছা বিশেষ দ্রষ্টব্য, এখানে দুটো সূত্র বাদে সব সূত্রই তোমাদের জানা, মানে একজন জানা উচিত। অন্তত দুটো কর্ণের দৈর্ঘ্য শুধু আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ বাদে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র পরিসীমার সূত্র তোমরা জানো। ক্লাস না আজকে আর লেখাবো না, এবার বিজ্ঞান পড়াতে হবে না, নাহলে বিজ্ঞানটা মিস হয়ে যাবে আজকে। তোমরা হচ্ছে আমি একটা কথা একটু ভালো করে বলি শোনো, এই পরিমিতির সূত্রগুলো সবে শুরু হচ্ছে। এই সূত্র এই বছরও আছে আর সামনের বছরের 50% পার্ট, মানে 50 মার্কের কাছাকাছি আছে, সুতরাং অবশ্যই ভালো করে মুখস্থ করবা। আরে হাফ সিলেবাসে তাহলে হাফ অঙ্ক আসবে না পরীক্ষায়? ওই আশাতেই তুমি বসে থাকো, পরে পাল্টাবে না টের বাবা।
শোনো, আর্টসের সিলেবাসে যাই পাল্টাক, সায়েন্সের সিলেবাস বেশি কিছু পাল্টাবে না, ঠিক আছে? 90% ভারতের ইতিহাসে ওই মোগল সাম্রাজ্যকে তাড়িয়ে দেবে, দিয়ে অন্য কিছু আনবে। না না, ওই ওই রাজপুত বোধহয় কিছু আসবে। বলো। 10-এর অঙ্ক ভীষণ সহজ, ক্লাস 10 সহজ। কে? ক্লাস 10-এ? ক্লাস 10-এ যদি স্যার ম্যাডামরা চাই ঠিকঠাক করে ফেল করালে 20% ছেলেমেলে ফেল করবে। কিন্তু ক্লাস 9-এ যদি ঠিকঠাক, ভালো করে শুনে নাও, ক্লাস 9-এ যদি স্যার ম্যাডামরা ঠিকঠাক করে চায়, ক্লাস 9-এ 90% ছেলেমেলে ফেল করবে যদি ঠিকভাবে চাই। কিন্তু ক্লাস 10-এ এতটা সহজ, 20% ছেলেমেলেটা ফেল করতে পারে, সম্ভাবনা নেই তাছাড়া। কারণ 9টায় কেন বলো তো ফেল বেশি করে, কারণ 8 পর্যন্ত তোমরা তো সেই একদম সে বেলচাই করে তুলে পাঠিয়ে দিয়েছে 9-এ, অভ্যাস চাই নেই পড়াশোনার। 9-এ ওটা পড়াশোনা অভ্যাস করবা, তারপরে 10-এ পাস করে যাবে। আমি বলিনি শুধু তুমি, আমি সবাইকে ধরে নিয়ে বলেছি, কারণ একটা অভিজ্ঞতা ছিল, নাম লিখতে পারতো না। কোশ্চেন লেখা আছে তো, আজকে সেই টাইমটা হবে না, এই চ্যাপ্টার এইটুকুনি পড়িয়ে দিই, খতম। যদি সময় থাকে লেখাবো আজকে। পরের দিন অঙ্ক সূত্রগুলো পড়ে আসবো, লাগবে না, না না লাগবে। আচ্ছা দাও তো, এই আই তো দাও যদি থাকে। আচ্ছা তোমরা জীবন বিজ্ঞান খাতা বার করে 4 থেকে 5টা কোশ্চেন অ্যাড করো এই অধ্যায়ে, পেজ নাম্বার 46-এ। অঙ্কের আগে হবে অ্যাড, অঙ্কের আগে যে নীল বক্সটা আছে না, এই নীল বক্সটাতে কিছু ছোটবেলার জিনিসপত্র আছে, ওগুলো করতে হবে। আরে ওটা পরে লেখো, জলের বোতলে ওটা কি গো, হলুদ কালারের আইসক্রিম? কি বাহ, মহাকা আচ্ছা লেখো, পেজ নাম্বার 46। অঙ্গ নামে যে টপিকটা আছে, এই ছকের পরে আর অঙ্গের আগে মাঝখানে যে নীল কালারে কি অ্যাক্টিভিটিস আছে না, ওই অ্যাক্টিভিটিস এর বক্স থেকে দিচ্ছি কোশ্চেন, 3-4টা হবে। অঙ্গ কাকে বলে, এর আগে, এর আগের প্রশ্নটাই ধরে নাও, লেখো, ওখানে স্টার দিয়ে নাও তাহলেই তো হলো। হ্যাঁ লেখো, লেখো যে একটি রঞ্জকের নাম লেখো, একটি রঞ্জক এর নাম লেখো। হ্যাঁ দাও ওকে দাও, লিখে নিয়েছো? লেখো যে দেখো যে কোন যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করা হয়, কোন যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করা হয়, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। হয়ে গেছে, পরে কোশ্চেন লেখো, 3-4টে হবে। লেখো যে
সার্কোলেমা দন্ত সহায়কার র কয়কার লয়কার ময়কার সার্কোলেমা কমা সার্কোপ্লাজম দন্ত সহায়কার র কয়কার পয়লয়াকার বর্গীর জ ম সার্কোপ্লাজম কাকে বলে? ঠিক আছে, এরপরে লেখো। না না, এইখানে এই কটাই, এরপরে এর পরের প্রশ্ন দেবো না? ও না বলছে আবার। লেখো যে লেখো যে অ্যাকশনের ওপরে অ্যাকশনের ওপরের আবরণীকে ড্যাশ বলা হয়? উত্তর হবে মাইলিন সিদ। অ্যাকশনের ওপরের আবরণীকে ড্যাশ সিদ কি বলা হয়? ড্যাশ বলা হয়। উত্তর হচ্ছে মায়েলিন ময়াকার অন্তস্তয় একার লয়হস্যি দন্তের ন দন্তস্বয়সী দ মায়েলিন সিদ। হয়ে গেছে? ওরে ছকের উপরে, হ্যাঁ হয়ে গেছে, হয়েছে নাও। হ্যাঁ, এবার হচ্ছে যে অঙ্গ। দেখো আগের দিন দেখো নতুন ওখানে একটা প্রশ্নই আছে, সেটা হচ্ছে কি ওই একটা রঞ্জক পদার্থের নাম লেখো আর হচ্ছে কোষ কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। ঠিক আছে, রঞ্জক পদার্থের নাম হচ্ছে কি লিসম্যানের রঞ্জক, আর পর্যবেক্ষণ করা হয় কি দিয়ে? কোষকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়, তাই না? আচ্ছা, অঙ্গ কি? দেখো তোমাদের সবার প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে সেই পৃথিবীর সৃষ্টির সময় থেকে প্রোটোসেল, তাই তো, প্রোক্যারিওটিক কোষ, ডিএনএ আরএনএ সব পড়া হয়ে গেছে। তারপর আগের দিন পড়েছি কলা। তাহলে কলার পরে আমরা পড়ছি এবার কি অঙ্গ। বিষয়টা হচ্ছে কি সমান প্রকৃতির বা বিষম আকৃতির এবং প্রকৃতি বিশিষ্ট একাধিক কলা সমন্বিত হয়ে কোনো বিশেষ যখন কার্য সম্পাদন করতে পারে তখন সেই কলা সমষ্টিকে আমরা কি বলবো? অঙ্গ। একটা অঙ্গের নাম বলো তো দেব আমাদের শরীরের। বৃক্ষ হচ্ছে একটা অঙ্গ, তাই না? ঠিক বলেছো। আচ্ছা, কোশ্চেনে বলেছি কি অঙ্গ কাকে বলে? উত্তর হচ্ছে কি সম অথবা বিষম আকৃতির ও প্রকৃতির বিশিষ্ট একাধিক কলা সমষ্টি যখন কোনো একটা কাজকে সম্পন্ন করতে পারে তখন সেই কলা সমষ্টিকে আমরা কি বলবো? অঙ্গ। তাহলে মানুষের শরীরে থাকা একটা অঙ্গের নাম বললো বৃক্ষ, তুমি বলো একটা বলো। কিডনি মানেই তো বৃক্ষ। পাকস্থলী। কঙ্কনা বলো। যকৃৎ। তুমি বলো তৃষা। মস্তিষ্ক। তুমি বলো একটা, যেটা দেবের নেই সেটা বলো। মস্তিষ্ক। শিরদাঁড়া। আচ্ছা হ্যাঁ, দেবের শিরদাঁড়া নেই, সাপের মতো শুয়ে আছে। আচ্ছা এছাড়া আরো আছে অগ্নাশয়, তাই না? ডিম্বাশয়, শুক্রাশয়, তাই তো, ফুসফুস, প্লিহা, আরেকটা হচ্ছে কি ওই থলি থাকে কি পিত্ত, না না না, ক্ষুদ্রান্ত হয়েছে। এবার বিভিন্ন ধরনের অঙ্গ, তার নাম, তার অবস্থান আর কাজ সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। পরীক্ষায় এগুলো থেকে শর্ট কোশ্চেন আসবে আর টিকা আসবে। পেজ নাম্বার 47-এ চলে আসো। 1 নাম্বার প্রশ্ন দেখো, প্রথমে আছে ত্বক। বলো তো দেব না ওই দেব, বলো তো ত্বক কোথায় থাকে? ত্বক কোথায় থাকে? এখন অ্যাড দিচ্ছে না টিভিতে, সুন্দর মোলায়েম ত্বক পাওয়ার জন্য ডাব সাবান মাখবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরেরটা, এই পরেরটা পাকস্থলী। বলো তো, এই যে গড়াই বাবু, যা কিছু খাই আমরা কোথায় গিয়ে সঞ্চিত হয়?
পাকস্থলীতে। আচ্ছা আদিত্য উঠে দাঁড়াও, আর এই যে রিয়া উঠে দাঁড়াও তো, খুব বকছো তো পেছনে ঘুরে, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই থাক। তাহলে পাকস্থলী কোথায় থাকে? আমরা খাবার খাচ্ছি কোন অংশ দিয়ে? আমরা খাবার খাচ্ছি মুখবিবর দিয়ে। মুখবিবর দিয়ে খাবারটা যাচ্ছে কোথায়? গ্রাসনালী। গ্রাসনালীর একদম শেষ প্রান্তে কি থাকবে? পাকস্থলী। আচ্ছা পাকস্থলীতে প্রথমত খাবার সঞ্চয় হয়, 2 নাম্বার ফ্যাট আর প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, জল, স্যালাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদির শোষণ ঘটে, পাকস্থলী সব শুষে নেয়। আরেকটা, পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়? HCl খরিত হয়। ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে পাকস্থলীতেই কি সবসময় খাদ্য সঞ্চিত থাকে? আরে তো একবার খেলে সব পেটের তলায় আর যেতই না। তাই তো। এবার চলেছে অগ্নাশয়। অগ্নাশয়কে সবার প্রথমে বলা হয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলছি। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি এই কারণে বলা হয় কারণ অগ্নাশয় থেকে 2 ধরনের হরমোন খরিত হয়। কি কি? একটা বহিরাগত, একটা অন্তঃক্ষরা। একটা হচ্ছে অন্তঃক্ষরা, একটা হচ্ছে বহির্ক্ষরা। 2 রকম হরমোন খরিত হয়। আচ্ছা অগ্নাশয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো হরমোন খরিত হয় সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন। এছাড়াও প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের বিপাক ঘটে অগ্নাশয়। আচ্ছা এবার চলে আসি যে ফুসফুস। বলো তো পেছনে প্রিয়াঙ্কা, ফুসফুস কিসে সাহায্য করে? আচ্ছা তোমাদের ছাগলের মতো চিল্লানোর জন্য ওর আওয়াজ আমি শুনতে পেলাম না, চুপ থাকো। বলো বলো। শ্বাস কাজে সাহায্য করে, তাই তো? আচ্ছা তাহলে ফুসফুস প্রথমত আমাদের শ্বাস অঙ্গ। ফুসফুস দেহ থেকে CO2 গ্যাসকে পরিবেশে নির্গত করে এবং পরিবেশ থেকে অক্সিজেনকে রক্তের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। পরে হচ্ছে হৃৎপিণ্ড। বলো এই যে চুমকির হয়ে গেছে, পারমিতা সঞ্চারী হয়ে গেছে, শ্রাবণী বলো। হৃৎপিণ্ড কি কাজ করে? আজকের দিনে হৃৎপিণ্ডের বেশি সমস্যা হচ্ছে মানুষের, বয়স বাড়লেও হচ্ছে, ছোট থাকলেও হচ্ছে, চারিদিকে হৃৎপিণ্ডের সমস্যা। বলো হৃৎপিণ্ড রক্ত পরিশোধন করছে। বলো ওর হার্টবিটই নেই, মরা মানুষ। আচ্ছা হৃৎপিণ্ড কাজ হচ্ছে কি রক্তকে পাম্প করা, রক্তকে পাম্প করা। আচ্ছা হৃৎপিণ্ড প্রথমত সংকুচিত হয় আর প্রসারিত হয়। সংকুচিত ও প্রসারণের মাধ্যমে রক্তকে সারা দেহে সঞ্চালন করে। পরেরটা প্লীহা। এই জিনিসটা একটু নতুন নতুন না? প্লীহা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় লসিকা গ্রন্থি। এখন বল লসিকা কি? হ্যাঁ হ্যাঁ, না না না, বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি প্লীহাতে এক ধরনের কোষ থাকে যেগুলো RE কোষ বলা হয়, ক্যাপিটাল R ক্যাপিটাল E, RE কোষ হচ্ছে। মনে করো দেখবে যে মানুষ যখন বলে না, অনেক সময় ভালো করে শুনবা, যখন গভীর নিদ্রায় কোনো মানুষ থাকে তাকে হট করে জাগাতে নেই বা বোম ফাটিয়ে উঠাতে নেই, মানে হঠাৎ করে দুম ধাক্কা তুলে দিতে নেই, অনেক সময় মানুষ মারা যায়। বিষয়টা হচ্ছে যখন গভীর রাত্রে আমরা ঘুমাই তখন মস্তিষ্কের মধ্যে রক্ত থাকে না। মস্তিষ্কের নালীগুলোর মধ্যে যে নোংরা জমে সেটাকে পরিষ্কার করার জন্য ওর মধ্যে ঢোকে লসিকা নামে এক ধরনের তরল। যে তরলের মধ্যে কি কোষ থাকে? RE কোষ, যেগুলো দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। RE কোষ জীর্ণ আর বয়স্ক রক্তকোষকে আনন্দের সঙ্গে বিনষ্ট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, কাকে? আসলে গভীর রাত্রে মানুষ গভীর নিদ্রায় থাকে, সকালবেলায় থাকে না। বলো হ্যাঁ কোথায়? তোমরা তো রাত 2টো পর্যন্ত সারাদিন। ও তলে আবার অসহ্য। না না আমি তোমাদের বলছি তোমরা পড়াশোনা করছো কেন, এটা খুব সাধারণ হিসাব। যারা পড়াশোনা করে তারা ডাক্তার হবে, যারা কম পড়াশোনা করবে আর্টস নিয়ে পড়বে তারা লয়ার হবে।
যারা আচ্ছা আচ্ছা, না না, আর এতে বড় আইএস হবে। আইএস এবার যারা পড়াশোনা একদম করে না তারা নেতা হবে, আইএস রা নেতার আন্ডারে কাজ করবে। আর যারা একদম পড়ে না তারা বাবাজি হয়ে যায়, আর নেতারা বাবাজির কাছে গিয়ে বলে আবার ভোটটা পাবো কি পাবো না, হাত দেখায়। তোদের না বলে বেশি লাভ। ফুড ব্লগার। হ্যাঁ, আমি আমি এখন গরম পয়েন্টে আছি, ঘরটা খুব গরম। হ্যাঁ, আচ্ছা এবার চলে যাচ্ছে বৃক্ষ। তোমরা যা উং বাং চাং খাও সবগুলোকে পরিশোধন করতে বৃক্ষ লাগে। ও আচ্ছা, তোমাদেরও তো আজকে 4:30টায় না? আচ্ছা খুব ভালো। ছাদে গিয়ে বসে পড়ো যাও। ওই ছাদে দেখো রোদ আছে নাকি এখনো? নেই না? ওই সিঁড়িতে গিয়ে বসো, যাও বসো, এমনিই বসো, হাওয়া খাও, পরে ডাকছি। আচ্ছা বৃক্ষতে চলে আসি। বৃক্ষ ইংরেজিতে কি বলা হয়? কিডনি। কেমন দেখতে হয়? শিম বীজের মতো, কিন্তু বড় সাইজ হয়। শিম বীজ দেখেছো কোনোদিন? দেখুন, বাংলার 5 দেখেছো তো, ওরকম আর কি। আচ্ছা এবার শোনো, বৃক্ষের প্রধান কাজ মূত্র উৎপাদন এবং নিঃসরণ। বৃক্ষ দেহে, আচ্ছা শোনো, বৃক্ষ দেহে জলের এবং লবণের ভারসাম্য বজায় রাখে। বৃক্ষ রেনিন এবং এরিথ্রোপয়েটিক হরমোন ক্ষরণ করে বয়ে দাগিয়ে রাখো। বৃক্ষ থেকে দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে রেনিন, একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। কি হচ্ছে? ইনসুলিন আর গ্লুকাগন। হ্যাঁ, দাগিয়ে রাখতে বলছি, কোশ্চেন এখান থেকে তুলে তুলে দেবে যে রেনিন কোথা থেকে খরিত হয়। এই যে কোশ্চেন দেবে রেনিন কোথা থেকে খরিত হয়, আর তোমরা জানবে কি বৃক্ষ তো মূত্র উৎপাদন করে, হরমোন তো তৈরি করে না, তাহলে রেনিন দেহ বৃক্ষ হচ্ছে না, অন্য কিছুতে ঠিক মেরে দিয়ে চলে আসবা। পরে চলেছি যকৃৎ। আচ্ছা যকৃতের প্রথম প্রশ্ন হচ্ছে যে যকৃৎ হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি। আমাদের শরীরের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? যকৃৎ। আচ্ছা যকৃতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, যকৃৎ নিজের ক্ষয় পূরণ করতে পারে। মানে মনে করো যে যকৃতের কোনো অংশ যদি বাই চান্স নষ্ট হয়ে যায়, যকৃৎ সেটাকে আবার পুনরায় তৈরি করতে পারে। কিন্তু আমাদের শরীরের অন্য কোনো অংশ যদি একবার নষ্ট হয়ে যায় সেটা তৈরি, যেমন আঙুল, আঙুল কেটে গেলে আঙুল তৈরি হয়? হয় না? বলো দাঁত পড়ে গেলে দাঁত হয়, ছোটবেলায় একবারই হয়। আচ্ছা পরেরটা। হ্যাঁ বলো, কি কি? ও আচ্ছা হয়। আচ্ছা যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাক ঘটে। আর যকৃতের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে একটা চক্র হয় তার নাম হচ্ছে অরিনিথিন। অরিনিথিন চক্র, যার মাধ্যমে আমাদের শরীরে যে ক্ষতিকারক অ্যামোনিয়া তৈরি হয় তার থেকে কম ক্ষতিকারক ইউরিয়া যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। কিন্তু অনেক সময় হয় কি, এটা বইয়ের সিলেবাসে নেই একটু বলে রাখি, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ আর কি খুব ছোট বাইরে চাপলেও যায় না। এই কারণে কি হয়, মূত্রাশয়ের মধ্যে মূত্র জমে থাকে যার মধ্যে ইউরিয়া থাকে, যেটা যকৃৎ অনেক কষ্ট করে অ্যামোনিয়া থেকে ইউরিয়া বানিয়েছিল। ইউরিয়া একসাথে অনেকক্ষণ জমে থাকলে সেটা আবার পুনরায় ক্ষতিকর অ্যামোনিয়াতে পরিণত হয়, আর অনেকক্ষণ ধরে অ্যামোনিয়া ওই মূত্রাশয়ে থাকলে মূত্রাশয়ে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এই জন্য কখনো মূত্র চেপে রাখবেন না, যখনই চাপবে সোজা খালি করে আসবেন। এবার চলে আসি মস্তিষ্ক। হ্যাঁ, ট্রেনে বাসে থাকলে থাক, না না দরকার নেই। আচ্ছা মস্তিষ্কে চলে আসি, মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা মানুষ খুব কম কাজে লাগাচ্ছে আজকাল। সবার প্রথম মস্তিষ্ক হচ্ছে অনেকগুলো ভাগে মস্তিষ্ককে ভাগ করা হয়। শোনো, মস্তিষ্ককে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। সবার প্রথম হচ্ছে আমাদের মানে সামনের দিক থেকে একদম অর্ধেক পর্যন্ত হচ্ছে গুরু মস্তিষ্ক। তারপরে মাথার পেছনে দেখো একটু হালকা গোলাপ ফোলা মতো আছে, এটা হচ্ছে কি লঘু মস্তিষ্ক। আরেকটা মস্তিষ্ক ভেতরে আছে, সেটা হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য মানে ডাটা সেন্টার আর কি, তথ্যগুলো গৃহীত থাকে। যেমন
দর্শন, শ্রবণ, স্বাদ ইত্যাদি মানসিক আবেগ ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। দেখবে যে বিভিন্ন এই শোনো শোনো এটা খুব ইন্টারেস্টিং। দেখবে যে বিভিন্ন ছেলেপেলের কান্নাকাটির ধরন না বিভিন্ন রকম হয়। দেখবে যে অনেকে দেখবে কাঁদে না, অনেকে দেখবে যে অনেকে অনেক ধরন ভাবে, সবার কান্না একই রকম হয় না। কাঁদে দেখবে চোখ মুখ এটা পেঁচানো, এটা ভাব থেকে আলাদা আলাদা, এটা স্টোর হয় গুরু মস্তিষ্কে। আচ্ছা পরেরটা দেখবে যে অনেক সময় ব্যালেন্স, দেখবা যে অনেক সময় আমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারি না, মানে সোজাভাবে অনেক মানুষ দেখবো দাঁড়াতে, মানে কেউ কোনো শরীর খারাপ হলে দাঁড়াতে পারে না, বা দেখবো যে ইঁদুর বিড়াল সরু পাঁচিলের উপর দিয়ে চলে যায়, আমরা যদি যেতে চাই আমাদের হয় একটা বড় ডান্ডা নিয়ে ব্যালেন্স করতে করতে যেতে হয়, তাই না, ব্যালেন্স করার জন্য আসবে। আচ্ছা এরপরে এটা সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের মস্তিষ্কের নিম্ন অংশ থেকে শিরদাঁড়ার ভেতরে সুষুম্না কাণ্ড থাকে। শুক্রাশয়, শুক্রাশয় অবস্থান মানুষের উদরগহ্বরের স্ক্রোটাম নামক থলির মধ্যে। আচ্ছা এখানে কিন্তু নামটা মুখস্থ রাখতে হবে, নাম মুখস্থ রাখতে হবে। শুক্রাশয় যে থলির মধ্যে থাকে তার নাম স্ক্রোটাম। পরেরটা শুক্রাশয়ের প্রধান দুটো কাজ। হ্যাঁ স্ক্রোটাম, শুক্রাশয়ের প্রধান কাজ শুক্রাণু উৎপাদন এবং দ্বিতীয় প্রধান কাজ টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ। হয়ে গেছে, যার জন্য ছেলেদের দাড়ি গোঁফ গজাচ্ছে। তা আমি কি বলেছি আমি অন্য কিছু? এবার ডিম্বাশয়ে চলে আসি। আচ্ছা এই একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে শোনো, শুক্রাশয়ের যদি অবস্থান যদিও পরীক্ষায় আসে না, যদি বাই চান্স চলে আসে, কিন্তু কোশ্চেনে একটা কথা উল্লেখ করতেই হবে যে পুরুষ মানুষের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলিতে শুক্রাশয় থাকে। তাহলে এখানে পুরুষ মানুষ কথাটা বলতে হবে, শুক্রাশয় সবার থাকে না, শুধু পুরুষেরই থাকে। আচ্ছা এবার অবস্থানে চলে আসি। আচ্ছা ডিম্বাশয় শোনো, ডিম্বাশয়, ডিম্বাশয় কি পুরুষদের থাকে? স্ত্রীদের থাকে। তাহলে বলতে হবে কিন্তু স্ত্রী লোকের শ্রোণী গহ্বরের জরায়ুর নিচের দিকে দুপাশে ডিম্বাশয় কটা হয়? দুটো, দুপাশে দুটো। আচ্ছা ডিম্বাশয়ের প্রধান কাজ ডিম্বাণু উৎপাদন আর দুটো হরমোন তৈরি করা, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে সবই হয়। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। আগামী ক্লাসে ভৌত বিজ্ঞান আছে না? ঠিক আছে, আজকে আর হবে না, পরের দিন। আচ্ছা ওই লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্কে যার যা সমস্যা আছে তারা দাঁড়িয়ে যেতে পারো, আর একটা ছোট্ট কারণে দাঁড়িয়ে যাও। ইয়েস ইয়েস ও জানি তো, ও দাদা ওকে পাইল ম্যাডাম, দেব বিশ্বাস বলবো, ঘোষবাবু, গড়াই বাবু তো দেখা যাচ্ছে। আচ্ছা সমীর দর্শন দিলেন সবে। আচ্ছা এরপরে আছেন হচ্ছে চুমকি, বাড়িতে বলবে, পারমিতা আগেরটা আর এইটা, আর দুটি আর কি আছে। যাদের যাদের নাম বললাম তারা অবশ্যই করে গুরুদক্ষিণী এগুলো দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা যার যার অঙ্কের সমস্যা চলে আসুন। আসলো আবার বাইরে বলতে বল, চল বাইরে। অনির্বাণ আসলো না? অনির্বাণ আসবে না, ওর মা একদিন ছুটি নেবে। আরে দেখি ছেলে বসে, এদিকে বস।
ও ওই মোখানে মা করতে আমি বাড়ি খেলে বসে ম্যাচ যে রসিকা বাইরে আছে ইয়েস ওই আও তাও দেখ আর ওই তো ওখানে কি মেয়েটা বড় ওরে তো ওরে কাজে শিখাচ্ছে আমরা ছাদে গিয়ে বসবো আমরা সব পড়া হয়ে গেছে হতে পারে এই যেগুলো আমার বই আছে না না ও ঘরের কাম ছাড়ে বসো এখন আমি আসছি যা ছাদে গুলো লাভ মারবে তো আমরা প্রদীপ বলে কি বলতে চাইছিলাম বলতো আলো শুধু ছাদে উঠে দিগড়া হবে চোর ওরা তোমাকে উন্মার বলছে তোমাকে দেখে বলছে ওই জায়গায় উন্মার দাঁড়িয়ে আছে মারা হলো দাদা ওকে মারলো চল আর পটি করবে উন্মার দেখা তুই আমি কিছু করিনি তুই তাও বলছিস তোকে সায়কের ইচ্ছা করে জল বেলা বসলে আমি ইচ্ছা করে ছেড়ে নিয়ে সত্যি করে দিলাম লোক সায়কের এইভাবে হ্যাঁ জানি এভাবে দেখলো এই তো বোতল দেখালে তো এভাবে খাবে চাবি নিতে দিব চাবি সাইকেল চাবি নিয়ে যায় চাবি নিয়ে হেমলা চাবি নিয়ে চাবি নিয়ে নিচ্ছে এই চাবি এর করো বলা ও দাদা দিয়ে দিয়েছিল ও হোমওয়ার্ক দেখবে না আমি তো হোমওয়ার্ক করি দাদা আমরা তো করিনি দাদা পানিশমেন্ট আলু যাচ্ছে দাদা এটা স্টপ নেই What is this? Duga duga dug. আমি এবার লাস্টে দিচ্ছি কারণ আমি আগে কি হলো না ও তো আমারটা লাস্টে কর না রাস্তা দিলে না ও তো লাস্টে দিল মুখটা অসভ্যতাকে করে দিল ও দাদা ও তো দিল আমি কত করব না জিকি জিগি জিগি আর হোমওয়ার্ক করে মারো একে মারো মারো একে মারো একেও মারো একটা পালি দে একেও মারো আমি তো নিয়মটাই বলে গেছি তোমার কাছ থেকে যেদিন করে প্রাইভেট ছিল ছাতা বসলে কেন সহজ দেখ কি সহজ দেখ 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 কি সহজ কিসে হোমওয়ার্ক করতে এলি আমরা কি পারবি যেমন আমরা দাঁড়া দেখ দিন করে গিয়ে বিয়ে বাড়ি ছিল সারাদিন বিয়ে বাড়ি ছিল বাবা দে দেবে অসভ্য মারবো না চারটে অঙ্ক করতে কত সময় না লাগে বিয়ে বাড়িতে সারাদিন বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়ি বাড়ির পাশে বিয়ে হচ্ছে ধুমধাম বাড়ির বিয়ে হ্যাঁ বাড়ির বিয়ে তো ওর না বিয়ে হচ্ছিল একদম বাড়ির সাথে বাড়ি না তোর তো অটো চুপ আমাদের লোকজন ভর্তি ছিল সব বলেই বা আমাদের বাড়ি যদি 7 হয়েছে চারটা অঙ্ক করতে 4 মিনিটের সময় লাগে দাদা জানো আমার জন্মদিনের পরের দিন মানে বিকাল পর পড়ে গেল জন্মদিনের দিনটা আর আমি যখন ছোট ছিলাম মনে মানে কত ছোট এইটুকু স্কুল যাবো পরের দিন কত ছোট এইটুকু না অত না আমার টুয়ে পড়তাম বড় তার মানে দিয়ে আমার জন্মদিন ছিল সেদিনকে পরে যে হোমওয়ার্ক করতে হতো আমার মা বলছে তুই যে আসুক তুই তোর জন্মদিন হোমওয়ার্ক কর না না তোর জন্মদিন কেক কাটা বন্ধ আমি কাপ থেকে হোমওয়ার্ক করেছি
আমারও গাল ধরে চর্চা করছিল আমাকে কিন্তু আমি বসিনি আর কাছে কেটে গেছে ওই স্কুল আছে তুফানের বই তো এরকম করতে করতে তুফান নাটক পুষ্পা আজকে পুষ্পা পুষ্পা যদি পুষ্পা একটা মেয়ে বলছে কি পুষ্পারাজ ঢুকতে নেই তাহলে স্যার কাছে ওইটা বলেছে হ্যাঁ দিয়ে আর একটা ছেলে এগুলো চলবে 10 টাকা ছিল ঢুকতে নেই বাড়ি কাজ তো করো নি বাড়ি কাজ করো বেশি বকছে আলু যাচ্ছে ও তো ওই চুপচাপ বসে করো আরে না আগে ঢুকতে দাও না একটু আরে আপু মারলো না কি ওলা আমি এরকম বললাম মাফ করে এরকম করেছি আমি কেন করেছো আমার করেছি আমি করতে আমি জিজ্ঞেস করতে বলেছি হ্যাঁ সগত স্যার তারা আজকে সগত থেকে অঙ্ক করতে বলে ভাবনা হ্যাঁ তুই করেছিস আমি সব কি সংখ্যা লিখেছি ওটা সুতরাং ইংরেজিতে পেয়েছিলাম চার বলেছে কি এটা কাহিনী মা না যাদের খাতা থেকে তো আমার মা যে দেখেছে ইংরেজি বলছি না অঙ্ক অঙ্ক যদি আমি চালু পেতাম না তাহলে আমার এতদিন হাঁটি গুটি ঠিক থাকতো না হ্যাঁ তো তাই তো তুমি বাড়িয়ে মিত্রতা বলেছি সেদিন আড্ডি ঠিক আছে আড্ডি তো তাহলে আমার মাও কি ভুল খাতা দেখেছে নাকি যে আমি চার পাইনি স্লোগারে একটু স্লো কি ভুল মানে স্লো করে একটু ওটা তো 5.5 মানে 6 না রেজাল্ট না করে 6 এই আদিত্য আর্থিক সেমিস্টার আর তো বলতে তার কি অঙ্ক তো 6 পেতে তো তার কি 6 টাকা কি আসে আমি জানি না আর 9 পেতে তো যে আমার আদিত্য ভয় করছে তুমি ছাড়া বুঝতে পারে এটা কি হলো কি আমার সব অঙ্ক ঠিক হয়েছে ও অনেক ছোট নাম ছিড়ে যাবে আরে তুমি আমাকে দেখে দাও না অঙ্কের নিয়মটা আমার সব অঙ্ক ঠিক হয়েছে তুমি আমাকে দেখে দাও অঙ্কের না নিয়ম। দেওয়া যাবে না কত আচ্ছা নন্দিনী আসবে আরে কোথায় লিখছো তুমি মানে লিখছিস কি মা এই যে 7 তারিখ হ্যাঁ তাড়াতাড়ি কিচ্ছু না আমি কি তারিখ কথা আমরা আজকে 7 তারিখ আমার আজকেও জন্মদিন কালকেও জন্মদিন এটা আমার বাড়ি দেখি জায়গাটা আমার বাড়ি তোমাদের বাড়ি কি জায়গাটা শুধু আপনার বাড়ি এই জায়গাটা তাহলে তুমি আজ বলা তোমাদের বাড়ি কি জায়গাটা মুন্নি কই তুমি বলো আসবে না কই বললো আমি তো বললাম তোমাদের বাড়ি কি জায়গাটা দাদা আজ আমার মা বললো তাড়াতাড়ি যা শিখে জায়গাটা শিখে জায়গাটা ওরে চলে যা আর যা আর যা চলে যা এই দাদা স্কুলে আমার পড়াই আমি ঘামাচ্ছিস বলে এখন এরকম এসে ঘামানো হবে কি হয়েছে এ স্কুলে